সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভকামনা, শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি প্রতিদিন অনেক ভূমিকা করি, আজকে আর ভূমিকা একদমই করতে চাই না, তাই না? তো আমি আজকে নিশ্চয় তোমরা আমার শিরোনাম দেখে ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা আজকে বাংলা বানানের বা বাক্য শুদ্ধির বিশেষ একটি টপিক, যেটির নাম হচ্ছে বাহুল্য দোষ। বানান শুদ্ধি কিংবা বাক্য শুদ্ধির একটি বিশেষ টপিক আর কি, শিরোনাম, যার নাম হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষটা নিয়ে আমরা কথা বলবো। শুরুতে একটু বলে রাখি বাহুল্য দোষ কি, ঠিক আছে? দেখো, একই অর্থবোধক শব্দের কিংবা বহু বচনের দ্বিত্ব প্রয়োগকে বলা হয় বাহুল্য দোষ। একই অর্থবোধক শব্দের কিংবা বহু বচনের দ্বিত্ব প্রয়োগকে বলা হয় বাহুল্য দোষ। ঠিক আছে? তাহলে বাহুল্য দোষটা কি? একই অর্থবোধক শব্দের কিংবা বহু বচনের দ্বিত্ব প্রয়োগ যদি ঘটে কোথাও, তাহলে সেই ত্রুটিটাকে আমরা বলি কি? বাহুল্য দোষ। যেমন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এমন বলছি যে সকল বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেল। সকল বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেল। এখন আমরা প্রচলিতভাবে যদি এখানে বানান ভুল খুঁজি, তাই না? তাহলে সকল বানান ঠিক আছে, বৃক্ষগুলো বানান ঠিক আছে, ঝড় বানান ঠিক আছে, উড়ে গেল বানান ঠিক আছে, কিন্তু তবু এই বাক্যটি ভুল। আমরা বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে এই বাক্যটিকে আমরা শুদ্ধ বাক্য বলছি না। তো শুদ্ধ বাক্য যে বলছি না, কারণটা কি? এই কারণটা হচ্ছে বাহুল্য দোষ। তাহলে বলো, এই বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি দিয়ে বলা হবে যে বাক্যটি কোন দোষে দুষ্ট, কিংবা বাক্যটিতে কি জাতীয় ত্রুটি ঘটেছে বা কি জাতীয় দোষ ঘটেছে, বা উল্টা করে প্রশ্নটি বলতে পারে নিচের কোন বাক্যটিতে বাহুল্য দোষ ঘটেছে। তাহলে এই যে সকল আর এই যে গুলো, একই শব্দ বৃক্ষ, এই বৃক্ষের সাথে সকল আবার গুলো, এই যে দুইবার বহুবচন ব্যবহার করা হয়েছে, একই শব্দের সাথে দুইবার বহুবচনের নাম বহুবচনের দ্বিত্ব প্রয়োগ, বাহুল্য দোষ। আচ্ছা, আমরা যদি শুদ্ধ করে লিখতে চাই, তাহলে আমরা বিশেষ রিটেন পরীক্ষার্থী যারা, আপনারা জানেন যে বিশেষ রিটেন পরীক্ষায় কিন্তু প্রথম পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বাক্য শুদ্ধিকরণ। অবশ্যই এমন কোনো বিশেষ লিখিত পরীক্ষা নাই যেখানে বাক্য শুদ্ধিকরণ আসেনি, তাই না? লিখিত পরীক্ষায় আবার প্রিলিমিনারিতেও লাগবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ। আচ্ছা, তাহলে শুদ্ধ রূপটা জানতে হবে। আবার আমাদের একাডেমিক ক্ষেত্রে আমাদের যে এখন একাদশ দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস, সেখানে বাক্য শুদ্ধিকরণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি নবম দশম শ্রেণীতেও বাক্য শুদ্ধির প্রয়োজন হয়। তো আমরা যদি এই বাক্যটাকে শুদ্ধ করে লিখতে চাই, তাহলে আমাদের করতে হবে কি? এখানে দুটো ঘটনা ঘটানো যাবে। শুদ্ধ করে লিখতে চাইলে আমরা সকলটা কেটে দিব, দিয়ে বলবো বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেল, তাহলে সঠিক হয়ে গেল, বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেল। আবার কেউ যদি সকল রাখতে চাই, রাখা যাবে, তাহলে গুলো বাদ দিতে হবে, যে সকল বৃক্ষ ঝড়ে উড়ে গেল। দুটা বহুবচন ব্যবহার করা যাবে না, কিন্তু যে কোনো একটা ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে কেউ সকল ব্যবহার করতে চাইলে গুলো কেটে দিবে, দিয়ে বলবে সকল বৃক্ষ ঝড়ে উড়ে গেল। আর কেউ যদি গুলো রাখতে চায়, তাহলে তাকে সকল কেটে বলতে বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেল। দুটো বহুবচন একই শব্দে একই সাথে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয়, তাহলে বাক্যে ত্রুটি ঘটবে, আর এই ত্রুটির নামে বাহুল্য দোষ। জি, সব ছাত্ররা পাশ করেছে। সব ছাত্ররা পাশ করেছে। এখন আমরা এই বাক্যটা যখন দেখি, নিচের কোনটি অশুদ্ধ বা নিচের কোনটি শুদ্ধ, তো এই বাক্যটি যে অশুদ্ধ, এটি কি আপনাদের কখনো মনে হয়? কখনো কি মনে হয় এই বাক্যটা অশুদ্ধ?
সব ছাত্ররা পাশ করেছে বা সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে বা সব ছাত্ররা, তাই না, এখানে এসেছে, কিন্তু এটি বাহুল্য দোষ। এখানে অবশ্য আরেকটি ত্রুটি আমি ঘটিয়েছি ইচ্ছে করেই, পাশ, এই পাশ বানানটি তালব্য স দিয়ে লেখা যাবে না। কি দিয়ে লিখতে হবে? দন্তস্ব দিয়ে। এটা বিদেশি শব্দের বানানোর একটা নিয়ম আছে, আমি এপিসোডে একটা দিব আপনাদের, বিদেশি শব্দের বানানোর নিয়ম, যে কখন দন্তস্ব বিদেশি বানানে, কখন তালব্য স। পাস, PASS, এস বা ডাবল এস থাকলে দন্তস্ব, অনেকে ভুল করে, ক্লাস, CLASS, ক্লাস, কখনো তালব্য স দিয়ে লেখা যাবে না। যেখানে এস বা ডাবল এস সেখানে লিখতে হবে দন্তস্ব, আর যেখানে SHTION আমি বলে দিব আলাদা ক্লাসে, সেখানে তালব্য স। ঠিক আছে? তোমরা পাশ বানান যদি তালব্য স দিয়ে লিখি তাহলে কিন্তু বানান বিধান অনুযায়ী ভুল হয়ে যাবে। ক্লাস বানান যদি তালব্য স দিয়ে লিখি তাহলে বিদেশি শব্দের যে বানান বিধান সে অনুযায়ী ভুল হবে। ঠিক আছে? তাহলে এস বা ডাবল এস থাকলে দন্তস্ব, আর SH, ঠিক আছে, SION, TION এই সমস্ত শব্দ থাকলে তালব্য স হয়। সেটি আমি একটা বিধানে দেখাবো। জি, তো এটি আমরা বললাম বানান ভুল, বিদেশি শব্দের বানান জনিত ভুল। আর এখানে ভুল কেন? সব ছাত্ররা, সব, তাহলে সব যখন ব্যবহার করেছি তাহলে এরপরে রা ব্যবহার করা যাবে না। সব ব্যবহার করলে আর রা ব্যবহার করা যাবে না। তাহলে সব ব্যবহার করলে বলতে হবে সব ছাত্র পাশ করেছে, সব ছাত্র পাশ করেছে, অথবা বলা যাবে ছাত্ররা পাশ করেছে, ছাত্ররা পাশ করেছে। আমরা কিন্তু সব ছাত্ররা পাশ করেছে এভাবেই বলি, এভাবেই বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। জি, কিন্তু আমরা ভুল করি। সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন। জি, সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার ধারণা, আমার বিশ্বাস, যে সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন। তাহলে এই যে সকল আর এই যে মণ্ডলী, একই সাথে একই শিক্ষকের সাথে সকল এবং মণ্ডলী কোনোভাবে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যদি ব্যবহার করা যায় তাহলে ভুল ঘটবে, আর সেই ভুলটির নামে তো বাহুল্য দোষ। তাহলে কি আমরা ভুল বা দোষযুক্ত বাক্য লিখবো না শুদ্ধ লিখবো? তাহলে শুদ্ধ লিখবো। শুদ্ধ লিখতে চাইলে আমাদের কি করতে হবে? বলতে হবে শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, অথবা মণ্ডলী বাদ দিয়ে বলা যাবে সকল শিক্ষক উপস্থিত আছেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বহু বচনের দ্বিতীয় প্রয়োগটা মনে হয়, বহু বচনের দ্বিতীয় প্রয়োগটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা জিনিস বোঝাবো, তাহলে তোমাদের বাহুল্য দোষটা ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে একই অর্থবোধক শব্দের দ্বিতীয় প্রয়োগ, একই অর্থবোধক শব্দের দ্বিতীয় প্রয়োগ। দেখো, বৃক্ষটি সমূল সহ উপড়ে গেছে। বৃক্ষটি সমূল সহ উপড়ে গেছে, সমূল সহ। তিনি সবান্ধব সহ উপস্থিত হলেন, বা লোকটি সস্ত্রীক হাজির হলো। তো এখন সস্ত্রীক সহ, জি, তাহলে এখন এই যে সমূল সহ বা সবান্ধব সহ, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই যে সমূল সহ, এই যে সমূল, এই স মানেই সহ, স মানে কি? সহ, সহ মানেই স, সবান্ধব সহ। যখন আমরা সহ ব্যবহার করব তখন স রাখা যাবে না, আর স যদি ব্যবহার করতে চাই তাহলে সহ ব্যবহার করা যাবে না, কারণ স আর সহ দুটোর কি অর্থ এক। তাহলে আমরা শুদ্ধ করতে চাইলে বলবো তিনি সবান্ধব উপস্থিত হলেন, তিনি সবান্ধব উপস্থিত হলেন, অথবা বলবো তিনি বান্ধব সহ। যে আপনি সহ রাখতে চান রাখা যাবে, তাহলে স বাদ দিয়ে দিবেন। জি,
সহ রাখতে চাইলে স বাদ দিবেন, বৃক্ষটি মূল সহ উপড়ে গেছে, বৃক্ষটি মূল সহ উপড়ে গেছে বলা যাবে, সহ রাখা যাবে। আর যদি স রাখতে চান তাহলে সহ বাদ দিয়ে বলতে বৃক্ষটি সমূল বা সমূলে উপড়ে গেছে। ঠিক আছে, দেখেন বলছে প্রতি ঘরে ঘরে ডেঙ্গু দেখা দিয়েছে। প্রতি ঘরে ঘরে ডেঙ্গু দেখা দিয়েছে। প্রতি ঘরে ঘরে বাহুল্য দোষ, অশুদ্ধ বাক্য। আমরা কিন্তু বলি প্রতি ঘরে ঘরে, প্রতি বাড়িতে বাড়িতে, প্রতি জনে জনে, প্রতি দিনে দিনে হবে না। প্রতি যখন বলবেন তখন কোনোভাবে আর পরপদকে দ্বিত্ব করা যাবে না। প্রতি বলার পরে অবশ্যই পরপদকে আর দ্বিত্ব করা যাবে না। প্রতি বললে বলতে হবে প্রতি ঘরে ডেঙ্গু দেখা দিয়েছে, প্রতি ঘরে ডায়রিয়া দেখা দিয়েছে। ঠিক আছে, আর যদি মনে করেন না স্যার আমি দ্বিত্ব করব, তাহলে প্রতিবাদ দিতে হবে, তাহলে বলতে হবে ঘরে ঘরে ডেঙ্গু দেখা দিয়েছে। বাড়িতে বাড়িতে সে চাঁদা তুলছে, প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলছে হবে না। প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেটি চাঁদা তুলছে হবে না, বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলছে হবে, অথবা প্রতি বাড়িতে গিয়ে চাঁদা তুলছে। প্রতি জনে জনে আমি জিজ্ঞেস করব, তোমাদের প্রতি জনে জনে আমি জিজ্ঞেস করব হবে না, ভুল হবে। তোমাদের আমি জনে জনে জিজ্ঞেস করবো, তোমাদের জনে জনে জিজ্ঞেস করব, অথবা তোমাদের প্রতি জনে জিজ্ঞেস করব। একটি মজার উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের উপর, একটু দেখেন। শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এই বাক্যটা কে না পছন্দ করে, তাই না? সবাই পছন্দ করে। কেউ যদি আমাকে বলতো যে জান শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত, তাই না? শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এটা মহা ভুয়া বাক্য, মহা ভুয়া, বেশি বেশি আর কি, বাড়াবাড়ি। শুধুমাত্র আসলে যে বলে সে কিন্তু ঠিক বলে, বুঝে শুনেই বলে। আপনি বোঝেন না বলে আপনার মজা লাগে, বুঝেননি কথাটা? জি, শুধু মানে শুধু, মাত্র মানেও শুধু, শুধু মানে শুধু, মাত্র মানেও শুধু। এই বাক্যটির মিনিংটা তাহলে শুধু শুধু তোমাকে ভালোবাসি। কেউ যদি বলে শুধু শুধু, শুধু শুধু মানে কি? অযথায় কোনো কাজ কাম নাই, ফাও কি করি আর, শুধু শুধু তোমাকে ভালোবাসি। বিষয়টা এমন, আসলেই তো তাই, শুধু শুধু ভালোবাসে। আর আপনি মনে করেন যে এটা না জানি কি ভালোবাসা। জি, তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এটা শুনলে খুশি হওয়ার দরকার নাই। জি, বলবেন যে বেটা ভাগ আমার সামনে থেকে। শুধুমাত্র তোমাকেই ভালোবাসি মানে শুধু শুধু তোমাকে ভালোবাসি হবে না, ভুল। ব্যাকরণিক ভাবে বলতে হবে শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, অথবা বলা যাবে মাত্র তোমাকে ভালোবাসি। বুঝেছেন? অনেক বড় বড় কোচিং সেন্টার, অনেক নামি দামি কোচিং সেন্টারের ব্যানারে লেখা আছে শুধুমাত্র বিসিএস কোচিং, শুধুমাত্র বিসিএস কোচিং। ওরা ঠিকই লিখেছে, আপনি বোঝেন না তাই। ওরা এটা বোঝাতে চেয়েছে এটা শুধু শুধু বিসিএস কোচিং, এখানে কোচিং করা আর না করার সাথে চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নাই। সেই শুধু শুধু বিসিএস কোচিং মানে কি, যে আপনার চাকরি পাওয়ার সাথে এই কোচিং করার কোনো সম্পর্ক নাই, এটা একটা শুধু শুধু বিসিএস কোচিং। জি, জুয়েল কিবরিয়া শুধুমাত্র বাংলা পড়ায়, বড় বিজ্ঞাপন দিয়েছি, জুয়েল কিবরিয়া শুধুমাত্র বাংলা পড়ায়। মানে কি, জুয়েল কিবরিয়া শুধু শুধুই অযথায় বাংলা পড়ায়, এই পড়ে কোনো কাম নাই। কাজে শুধুমাত্র বাংলা পড়ে না, জুয়েল কিবরিয়া শুধু বাংলা পড়ায় বা মাত্র বাংলা পড়ায়, শুধু বিসিএস কোচিং। শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে চাই, সদা সর্বদা, সদা সর্বদা তোমার পাশে থাকবো। ভুল বাক্য। সদা সর্বদা তোমার পাশে থাকবো, ভুল বাক্য।
আমরা ছোটবেলায় শপথ করতাম, এখনো মনে আছে, হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন সদা সর্বদা দেশের সেবা করিতে পারি। সদা সর্বদা ভুল, সদা সর্বদা না, সদা প্রস্তুত থাকবো। সদা, হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন সদা নিয়োজিত থাকবো। সদা প্রস্তুত থাকো, সদা, সদা সর্বদা না, বোঝা গেছে? হয় সদা অথবা সর্বদা। সর্বদা তোমার পাশে থাকবো কিংবা সদা তোমার পাশে থাকবো। সর্বদা প্রস্তুত থাকো অথবা সদা প্রস্তুত থাকো, কিন্তু সদা সর্বদা প্রস্তুত থাকো, তাহলে বাক্যে ত্রুটি ঘটবে, ভুল ঘটবে। আর এই ত্রুটির নাম কি? বাহুল্য দোষ। কেন? একই অর্থবোধক শব্দের দ্বিত্ব প্রয়োগ। এইমাত্র তিনি বাড়ি এলেন, এইমাত্র তিনি বাড়ি এলেন। আপনি কি ভুল খুঁজে পাবেন কোথাও? আমি নিশ্চিত যখন এমন একটি বাক্য দিয়ে বলবে যে নিচের কোনটি অশুদ্ধ বাক্য, নিচের কোনটি অশুদ্ধ বাক্য, আপনি এই বাক্য যে অশুদ্ধ এটা জিন্দেগিতেও বিশ্বাস করবেন না। আপনি ভাববেন যে এটা তো ঠিকই আছে। এইটাকে যদি ঠিক মনে করেন তাহলে নিশ্চয়ই অপশনের কোনো একটা ঠিককে ভুল মনে করবেন। জি, আসলে এটা ভুল। এই যে এই মাত্র, জি ভুল। এই মানে মাত্র, মাত্র মানে এই। আমরা কিন্তু এগুলি অহরহ প্রতিনিয়তই ব্যবহার করছি। ভুলের মধ্যে আছি, যে ভুলে ভরা জীবন আমাদের, আমরা ভুলের মধ্যে আছি। সেই দোষ আপনার নয়, এটি আমাদের যে পরিবেশগত বা লেখাপড়াগত যে স্টাইল সেটির জন্য দায়ী। তাহলে আমাদের বলতে হবে কি? এই তিনি বাড়ি এলেন, এই তিনি বাড়ি এলেন, কিংবা বলতে মাত্র তিনি বাড়ি এলেন। রবীন্দ্রনাথের গল্প উপন্যাস পড়বেন, দেখবেন লিখেছে মাত্র এলুম, বা মাত্র আসা হলো, বা মাত্র আসা হয়েছে, এই এলুম। রবীন্দ্রনাথের কখনোই বলেননি এই মাত্র এলুম, বলেননি। কেন? রবীন্দ্রনাথ কিন্তু অনেক বড় ভাষাবিদ। জি, তার ভাষাতত্ত্বের অনেক বই আছে, উনি জেনে শুনে বুঝে লিখেছেন। এই এলুম, এই আমি পড়ে বুঝতে যে এই এলুম আবার কি? মাত্র এলুম, বেটা গাধা নাকি? এখন বুঝি যে আসলে মাল। জি, তাহলে শুদ্ধ বাক্য হচ্ছে এই এলুম বা মাত্র এলুম, বা এই ট্রেন ছাড়লো বা মাত্র ট্রেন ছাড়লো। এই মাত্র ট্রেন ছাড়লো, এই মাত্র সূর্য উঠলো, এই মাত্র পাখি ডাকলো, ভুল। জি, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখা দেখেছি এরকম যে ক্লাস চলাকালীন সময়ে কথা বলবেন না। ক্লাস চলাকালীন সময়ে, কিংবা হয়তো কোনো কোনো পরীক্ষা সেন্টারে লেখা আছে দেখবেন পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলবেন না। পরীক্ষা চলাকালীন সময়ে কথা, অনেক বড় কোচিং সেন্টারে, অনেক বড় বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, ভুল। চলাকালীন সময় না, কে? চলাকালে। কালীন মানেই সময়, ওই যে একই অর্থবোধক শব্দ। কালীন মানে কি? সময়। তাহলে আমরা শুদ্ধ করতে চাইলে লিখব পরীক্ষা চলাকালে কথা বলবেন না, পরীক্ষা চলাকালে কথা বলবেন না। অথবা যদি সময় রাখতে চান তাহলে বলবেন পরীক্ষা চলার সময়ে কথা বলবেন না। হয় কাল রাখলে কাল রাখবেন, সময় রাখলে সময় রাখবেন, কিন্তু দুটোকে একই সাথে কি? সকিনাও ভালোবাসে, জরিনাও ভালোবাসে, তাই না? দুজনের ভালোবাসে। কি করবেন আপনি? দুজনেই ভালোবাসে, দুজনকে গ্রহণ করবেন? করা যাবে না ভাই, আইনত অপরাধ হবে, যে কোনো একজনকে গ্রহণ করতে হবে। জি, না হলে দুজনকে যদি গ্রহণ করেন, একজন যদি মামলা ঠুকে দেয় তাহলে কিন্তু আইনে আপনি অপরাধী হয়ে যাবেন, তাই না? তাহলে আইনগতভাবে একই সাথে দুজনকে ব্যবহার করার সুযোগ নেই, যে কোনো একজনকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া যাবে। জি, তাহলে এইরকম অনেক শব্দ আপনি দেখবেন যে এইভাবে আমরা ব্যবহার করি বা প্রয়োগ করি, বা প্রতিনিয়ত আমাদের যাপিত জীবনের ব্যবহারিক ভাষার মধ্যে এইভাবে এগুলো কি ভুল ভাল হয়ে ঢুকে আছে। তা আমরা এগুলো একটু লক্ষ্য করবো, একটু খেয়াল করবো, একটু সতর্ক থাকবো। যদি আপনি বুঝতে পারেন বিষয়টা আর যদি একটু সতর্ক হন, দেখবেন যে আপনার কাছে এই ত্রুটিগুলো চোখের সামনে ধরা পড়ছে, এবং আপনি হয়তো পরবর্তীতে আর কি এই ভুলগুলি করবেন না। ঠিক আছে? তাহলে
বাহুল্য দোষ, হয়তো আরো অনেক উদাহরণ আমি শত শত উদাহরণ হয়তো দিতে পারতাম, কিন্তু অনেক শত উদাহরণ দিয়ে তো লাভ নেই। আমি চেষ্টা করেছি যে কয়েকটি উদাহরণের মধ্য দিয়ে আপনার সামনে বিষয়টিকে পরিষ্কার করার জন্য। আপনারা এখন নিজেরা কি করবেন, বই পুস্তক থেকে পড়ে আমার এই বিষয়টি অনুধাবন করে করে সেখান থেকে বাহুল্য দোষ বের করার চেষ্টা করবেন এবং শুদ্ধভাবে লেখার কি প্র্যাকটিসগুলো করবেন। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিজে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাই না, ছোট ভাই বোন যারা 9-10 পড়ুয়া শিক্ষার্থী, ইন্টার পড়ুয়া, তাদেরকে বলতে পারবেন, কারণ তাদেরও এই বিষয়গুলো কিন্তু কাজে লাগবে। শুভকামনা, আল্লাহ হাফেজ।